প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আসন্ন এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রস্তুতিকে আরও শানিত করার লক্ষ্যেই নিয়মিত এই টেস্ট পেপার আয়োজনে তোমাদের সাথে রয়েছি আমি, তোমাদের তারেক ভাইয়া। সো আজকে আমরা হলিক্রস কলেজের, ঠিক আছে, হলিক্রস কলেজের ইংরেজি ফার্স্ট পেপার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা করে নেব, ঠিক আছে। হলিক্রস কলেজের ফার্স্ট পেপার। আচ্ছা, একটু লেকচার আগানোর জন্য যে টপিকসে একটু বেশি সময় লাগে সেখানে আমি একটু ফার্স্টের দিকে চলে যাচ্ছি। সো আমরা প্রথমেই থিম রাইটিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, মানে একদম লাস্টের যে প্রশ্নটা, থিম রাইটিং নিয়ে আমরা আলোচনা করব। সো খেয়াল করো, থিম রাইটিং, থিম আসলে কি? থিম হচ্ছে পাঠকের ভাবনা, যে রিডার্স, বুঝতে পারছো? পাঠকের ভাবনা, পাঠকের ভাবনা। অর্থাৎ সামারি এবং থিমের মধ্যে পার্থক্য কি? সামারি হচ্ছে কবি বা লেখক যা বলে সেটাই লেখা, আর থিম হচ্ছে, অর্থাৎ সামারি হচ্ছে কবি বা লেখকের মেসেজ সরাসরি লেখা, এবং থিম হচ্ছে তোমার উপলব্ধি, পাঠকের ভাবনা। পাঠক হিসাবে তোমার ভাবনা কি এই কবিতা পড়ে সেটা লেখা। থিমে কখনোই আসলে যে দ্য পয়েট সেইজ, দ্য পয়েম শোজ, এইসব কথাবার্তা লেখা যাবে না। একদম সরাসরি উপলব্ধি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার কি উপলব্ধি হয়েছে সেটা লেখা। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখো, এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা, বুঝতে পারছো? প্রথম স্ট্যাঞ্জা, এটা ফার্স্ট স্ট্যাঞ্জা। প্যারাগ্রাফে আমরা প্যারা বলি, আর কবিতাতে বলি স্ট্যাঞ্জা, অর্থাৎ স্তবক। স্তবক। এই কবিতার নাম হচ্ছে টু ড্যাফোডিলস, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। টু ড্যাফোডিলস, রবার্ট হেরিক। রবার্ট হেরিকের কবিতা, রবার্ট হেরিকের টু ড্যাফোডিলস পয়েম। তো কবিতাতে আমরা বুঝি, বলছে ফেয়ার ড্যাফোডিলস, ড্যাফোডিল একটা ফুলের নাম। ফেয়ার মানে তো সুন্দর, নির্মল, স্নিগ্ধ। ড্যাফোডিল রাজি, উই উইপ টু সি, আমরা তোমাকে দেখে কাঁদি। অর্থাৎ কবি ফুলকে দেখে কান্না করতেছে। কেন? ইউ হ্যাস্ট অ্যাওয়ে, হ্যাস্ট অ্যাওয়ে শব্দের অর্থ দ্রুততার সাথে চলে যাওয়া। ইউ হ্যাস্ট অ্যাওয়ে সো সুন, তুমি এত দ্রুত কেন চলে যাও? অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান হ্যাজ নট অ্যাটেইনড হিজ নুন। তার মানে সূর্য কিন্তু পুরুষবাচক শব্দ, সানকে কিন্তু হিজ বলেছে। চাঁদ স্ত্রীবাচক, সূর্য কিন্তু পুরুষবাচক। সময় পুরুষবাচক, টাইম পুরুষবাচক শব্দ। ম্যাসকুলিন জেন্ডার, মৃত্যু পুরুষবাচক শব্দ। অর্থাৎ যাদের তীব্রতা আছে তারা পুরুষবাচক, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। কবি ড্যাফোডিল ফুলকে দেখে কান্না করতেছে এবং বলতেছে তুমি এত দ্রুত কেন চলে যাও। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান, ভোরের উদীয়মান সূর্য, অর্থাৎ সকালে যে সূর্যটি উঠেছে, হ্যাজ নট অ্যাটেইনড হিজ নুন, এখনো তো মধ্যাহ্নেই পৌঁছায়নি, অর্থাৎ দুপুরই হয়নি। তাহলে দুপুরের আগেই, এখন যদি প্রশ্ন করি ড্যাফোডিল ফুলের জীবনকাল কতটুকু, সকাল থেকে দুপুরের আগেই, দুপুর পর্যন্ত একটা ফাইনাল ডেস্টিনি ছিল, ঠিক আছে। একদম আর্লি থেকে নুন পর্যন্ত একটা ডেস্টিনি ছিল, কিন্তু এই গন্তব্যে পৌঁছানোর আগেই ড্যাফোডিল ফুলের মৃত্যু হয়েছে। ঠিক যেমন মানুষের মৃত্যু হয় সবসময় আকাঙ্ক্ষা নিয়ে। কবি এখানে ড্যাফোডিল ফুলকে, ড্যাফোডিল বলতে হিউম্যান বিইংকে বুঝিয়েছে, অর্থাৎ মূল চরিত্রকে অ্যাবসেন্স করে তার পরিবর্তে নতুন নাম নিয়েছে। এটিই হচ্ছে ম্যাটাফোর, রূপক কবিতার, রূপক লাইনের উদাহরণ। কবি বলছে নির্মল ড্যাফোডিল রাজি, আমরা তোমাকে দেখে কাঁদি, তুমি এত দ্রুত কেন চলে যাও। As yet the early rising sun, ভোরের উদীয়মান সূর্য, has not attained his noon, এখনো তো তার মধ্যাহ্নেই পৌঁছায়নি, এখনো তো গন্তব্যেই পৌঁছায়নি, তোমার যাবার এত তাড়া কিসের? স্টে স্টে, থামো। এমন ভাবে বলছে যেন মানুষ চলে যাচ্ছে, পেছন থেকে বলছে দাঁড়াও। এই যে মানুষ না, কিন্তু মানুষের মতো আচরণ করতেছে, এদেরকেই আমরা বলি পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন। Until the hasting day has run, যত দূর পর্যন্ত, মানে যত সময় পর্যন্ত অন্তত ব্যস্তময় দিন না শেষ হয় তত সময় পর্যন্ত একটু থামো। বাট টু দ্য ইভেন সং, তোমার যদি এত তাড়া থাকে, ইভেন সং বলতে এখানে ওই সন্ধ্যার গানকে বোঝাচ্ছে। সন্ধ্যায় যেমন আমরা মাগরিবের নামাজ পড়ছি, খ্রিস্টানরা গির্জাতে গান গাচ্ছে, বলতেছে আমরা অন্তত সন্ধ্যার গান পর্যন্ত থাকো। অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, আমরাও একসাথে প্রার্থনা করব। আমরা তো পৃথিবীতে থাকতে আসেনি, আমরাও তোমাদের সাথে যাব, অন্তত প্রার্থনা পর্যন্ত থামো। কবির যা আকুতি, কিন্তু লাইফ ইজ শর্ট। এটা কখনোই, এটি সবসময়, ইট পাসেস ভেরি কুইকলি, থামবে না।
থামবে না। এই জন্যই আমরা জীবনের পাইলটের কাছে ফিরে যেতে হবে। প্রত্যেকটা ড্যাফোডিল ফুল চলে যাচ্ছে, কবি বলছে থামো থামো, স্টে স্টে, অন্তত আনটিল দ্য হ্যাস্টিং ডে হ্যাজ রন। ব্যস্ততার জন্য আমরা আমাদের যে ফিরে যেতে হবে আমাদের পাইলটের কাছে, আমরা ভুলে গিয়েছি। বলছে অন্তত সন্ধ্যার গান পর্যন্ত থামো, আমরাও তোমাদের সাথে অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, একসাথে প্রার্থনা করব। কিন্তু ড্যাফোডিল কি থেমেছে? থামে নাই ড্যাফোডিল, জীবন থামে নাই। ইট পাসেস ভেরি কুইকলি। এবং বলছে উই উইল গো উইথ ইউ অ্যালং, আমরাও তোমাদের সাথে যাব। উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, আমাদের সময়, আমাদের এখানে থাকার সময় অল্প। অ্যাজ ইউ, তোমার মতো। উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, আমাদের বসন্তও তোমার মতো অল্প। মানব জীবনকে তুলনা করেছে, মানুষের জীবনকে ইংরেজি সাহিত্যে 3টি ঋতুর সাথে তুলনা করেছে। স্প্রিং, স্প্রিং হচ্ছে অ্যাডোলেসেন্স তোমার, এরপরই চলে আসবে সামার তোমার যৌবন, এবং এরপরই বার্ধক্যের রিক্ততা উইন্টারে চলে যাবে। বলতেছে জীবনের সব থেকে স্বর্ণ সময় হচ্ছে এই স্প্রিং, তোমাদের মতো। উই হ্যাভ অ্যাজ শর্ট আই স্প্রিং, আমাদের বসন্ত অল্প। অ্যাজ কুইক আ গ্রোথ টু মিড ডিকে, দেখো লালুন ফিলোসফি এবং রবার্ট হেরিক দুজন যেন এক হয়ে গেল। এবং লালুন বলতেছে আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময়, আমাকে অপেক্ষা করতেছে সৃষ্টিকর্তার কাছে যাওয়ার জন্য। আবার বলতেছে কে বলে বয়স বাড়ে, বয়স তো কমে যায়, প্রতিদিন একটা করে দিন যাচ্ছে মানেই আমরা বড় হচ্ছি না, আমরা ছোট হচ্ছি। ঠিক রবার্ট হেরিক সেটাই বললো, অ্যাজ কুইক আ গ্রোথ টু মিড ডিকে, দ্রুত বেড়ে ওঠা মানেই তো দ্রুত ধ্বংসের দিকে যাওয়া। অর্থাৎ প্রতিদিন একটা করে দিন যাচ্ছে আর তুমি ছোট হচ্ছ, তুমি মৃত্যুর দিকে আগাচ্ছ। দিস ইজ বাউল ফিলোসফি, মেন অ্যান্ড সেন্সিবিলিটি, মানুষ এবং হুশ, মন যোগ, স্নিক, যেটা বাউল ফিলোসফি বলতেছে। সেই স্নিক, সেই চৈতন্য, সেই জ্ঞান আমাদের কি হচ্ছে না? আমরা বলছি তুমি তো বড় হয়ে যাচ্ছ, না তুমি ছোট হয়ে যাচ্ছ। অ্যাজ কুইক আ গ্রোথ টু মিড ডিকে, দ্রুত বেড়ে ওঠা মানেই দ্রুত ধ্বংসের দিকে যাওয়া। অ্যাজ ইউ, তোমার মতো, অর এনিথিং, সবকিছুর মতো, পৃথিবীর সকল সৃষ্টির মতো, উই ডাই, আমরাও মরে যাব। অ্যাজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, আমাদের ঘন্টাও ফুরিয়ে আসছে, শুকিয়ে যাচ্ছে। কিসের মতো? লাইক টু দ্য সামার্স রেইন, ঠিক যেন গ্রীষ্মের বৃষ্টির মতো। অ্যাজ দ্য পলস অর অ্যাজ দ্য পলস অফ মর্নিংস ডিউ, অথবা সকালের শিশির বিন্দুর মতো। নেভার টু বি ফাউন্ড এগেইন, আর কখনোই ফিরে পাবো না, আমরা ফিরে আসবো না। তাহলে এই কবিতার আলোচ্য বিষয় কি? বলতেছে তোমার মতো আমরাও, বলতেছে অ্যাজ ইউ, তোমার মতো, অর এনিথিং, পৃথিবীর সকল সৃষ্টির মতো আমরাও মরব। এই কবিতার মূল ভাব হচ্ছে ডেথ ইজ দ্য আলটিমেট গোল অফ অল ক্রিয়েচার, এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই কবিতার আলোচ্য যে ভাব সেটা বলছে কি, ডেথ ইজ দ্য আলটিমেট গোল। এই ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, ব্যুরোক্র্যাটিক হবা, কিচ্ছু লাভ নেই। ডেথ ইজ দ্য আলটিমেট গোল, মৃত্যু একমাত্র লক্ষ্য, ফর অল ক্রিয়েচার, সকল সৃষ্টির জন্য, ইনক্লুডিং হিউম্যান বিইং। মানব জাতি সহ পৃথিবীর সকল সৃষ্টির একমাত্র গন্তব্য হচ্ছে মৃত্যু। দ্য ট্রানজিটরিনেস অফ লাইফ সাকসেসফুলি শোজ ইন দিস পয়েম, জীবনের ক্ষণস্থায়িত্বতা সফলভাবে দেখানো হয়েছে এই কবিতাতে। এই কবিতার ভাব বুঝো নাই? না বোঝার কিছুই নেই। এই কবিতার মধ্যে দেখানো হয়েছে ডেথ ইজ দ্য আলটিমেট গোল অফ অল ক্রিয়েচার ইনক্লুডিং হিউম্যান বিং, মানব জাতি সহ পৃথিবীর সকল সৃষ্টির একমাত্র গন্তব্য হচ্ছে মৃত্যু। এবং বলতেছে প্রিম্যাচিউর ডেথ, বলছে ভোরের উদীয়মান সূর্য তো এখনো মধ্যাহ্নেই পৌঁছায়নি, তাহলে তোমার যাবার এত তাড়া কিসের? তার মানে তোমার যে লাইফ সাইকেল, সেই সাইকেল এখনো পূরণ হয়নি। কত মানুষ মারা যাচ্ছে, তাই না? সাইকেল সবাই, আমি যদি ধরি 90 বছর হচ্ছে সাইকেল, এই 90 বছর তো কেউ বাঁচতেছে না, অধিকাংশই তার আগেই তার মৃত্যু হচ্ছে। বলছে সূর্য তো এখন দুপুরেই পৌঁছায়নি, তাহলে তোমার যাবার এত তাড়া কিসের? তারপরেও চলে যাচ্ছে। প্রিম্যাচিউর ডেথকে তুলে ধরেছে। তাহলে এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে জীবন সংক্ষিপ্ত, লাইফ ইজ শর্ট। একটু ভালো করে বুঝো, জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, অ্যান্ড পাসেস ভেরি কুইকলি। লিখতে পারবে না? এসব লিখো না কিন্তু, দ্য পয়েম শোজ, এসব পাপ হবে কিন্তু। বুঝতে পারছো? থিমে এসব কথা লেখা যাবে না। তোমাকে বুঝতে হবে বাজারে যারা ইংরেজি পড়াচ্ছে, এই এডটেকেই অনলাইনে যারা ইংরেজি পড়াচ্ছে, আমি এমন কাউকে চিনি না, থাকতে পারে দু একজন, তোমরা চিনতে পারো, আমি এখনো চিনি না যারা ইংরেজি লিটারেচারের স্টুডেন্ট।
একদম আন্দাজে পাঞ্জেরি গঞ্জেরি দেখে দেখে পড়াচ্ছে, ওখানে বলতেছে দ্য পয়েম শোজ, দ্য পয়েট ফিলস, দ্য পয়েম রিফ্লেক্টস, এসব কথা সামারিতে না, কবিতা কি দেখিয়েছে সেটা না, এসব থিমের আলোচ্য বিষয়। আমি আবার শুরু থেকেই বলতেছি, কার কথা বলতেছি? জনাথন সুইফটের কথা বলতেছি, জেবি শর কথা বলতেছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সামারি অ্যান্ড থিম? সামারি হচ্ছে কবির ভাষা, সামারিতে তুমি লিখতে পারো দ্য পয়েট শোজ, কিন্তু থিমে না। থিম হচ্ছে পাঠকের উপলব্ধি। আর কিভাবে? সব থেকে অনেক লিখেছে তারা, কিন্তু সরল কথা তাদের লেখার মূল আলোচ্য হচ্ছে থিম ইজ দ্য ইমাজিনেশন। কনসেপ্টটা কি? রিয়েলাইজেশন অফ দ্য রিডার। একজন পাঠকের উপলব্ধি হচ্ছে থিম। তাই তুমি এটা লিখো না পয়েট শোজ, পয়েট শোজ করেছে সেটা সামারিতে লিখবা, থিম না। থিমে তুমি কি বুঝেছো? এই পুরো কবিতা দেখে বুঝেছি ড্যাফোডিল এখানে মানুষের প্রতীক, সিম্বলাইজ দ্য হিউম্যান বিং। ড্যাফোডিল খুব দ্রুত চলে যাচ্ছে, আর মানুষ হিসাবে আমরা আকুতি করছি, থামো থামো, আমরাও তোমাদের সাথে যাব, অন্তত সন্ধ্যার গান পর্যন্ত থামো, একসাথে প্রার্থনা করব, আমরাও তোমাদের সাথে যাব, অ্যাজ ইউ, তোমার মতো, অর এনিথিং, উই উইল ডাই, আমরাও মরে যাব। ঠিক আছে? আমাদের ঘন্টা কালো ফুরিয়ে আসছে, অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, শুকিয়ে যাচ্ছে, লাইক টু দ্য মর্নিংস রেইন, মানে সামার্স রেইন, গ্রীষ্মের বৃষ্টির মতো, অর অ্যাজ দ্য পালস অফ মর্নিংস ডিউ, সকালের শিশির বিন্দুর মতো, নেভার টু বি ফাউন্ড এগেইন, আর কখনোই ফিরে আসবো না। তাই বলা হচ্ছে এই উপলব্ধি, তোমার উপলব্ধি কি? লাইফ ইজ শর্ট অ্যান্ড পাসেস ভেরি কুইকলি, এবং এটি অত্যন্ত দ্রুত চলে যাবে। বিউটি অ্যান্ড ইয়থ, ড্যাফোডিল ওই সকালটা কি ছিল? বিউটি এবং কি ইয়থ। সামার বলতে ইয়থকে বুঝাচ্ছে, স্প্রিং বলতে এই তারুণ্য খুব দ্রুত ফেডেড অ্যাওয়ে, ডো নট লাস্ট লং। তোমার ভাষায় লিখতে পারো বিউটি অ্যান্ড ইয়থ। এই কথাটা কিভাবে পেলাম, কোথা থেকে পেলাম, এটা বুঝতে হবে। এই যে স্প্রিং, সামার, এদেরকে তুলনা হচ্ছে, স্প্রিং হচ্ছে বিউটি, সামার হচ্ছে কি? ইয়থ, উইন্টার হচ্ছে বার্ধক্য, ওল্ড। তাইলে আমাদের প্রথম স্ট্যান্ডার আলোচ্য বিষয় কি? ড্যাফোডিল তুমি যেও না, থামো। তার মানে জীবন, ড্যাফোডিল মানেই তো মানুষ, হিউম্যান বিং, মানুষের সত্তা, জীবন। তার মানে প্রথম স্ট্যান্ডার আলোচ্য বিষয় হচ্ছে লাইফ ইজ শর্ট। কবি আহ্বান করেছে থামো থামো, অন্তত সন্ধ্যার গান পর্যন্ত না, চলে গেছে, অ্যান্ড পাসেস ভেরি কুইকলি। তাহলে এই প্রথম স্ট্যান্ডার সমান আমার উপলব্ধি কি ছিল, তোমার উপলব্ধি কি ছিল? ড্যাফোডিলের জীবনকাল সংক্ষিপ্ত, আর যে ড্যাফোডিল সেই তো মানুষ, সেই হচ্ছে মেটাফোর। তাহলে প্রথম স্ট্যান্ডার আলোচ্য বিষয় কি? লাইফ ইজ শর্ট, জীবন সংক্ষিপ্ত, অ্যান্ড পাসেস ভেরি সুইফটলি, ভেরি কুইকলি, ভেরি র্যাপিডলি, ভেরি ড্রাস্টিক্যালি। তাহলে প্রথম স্ট্যান্ডার সমান কি বুঝলা? লাইফ ইজ শর্ট অ্যান্ড পাসেস ভেরি কুইকলি। শেষ। সেকেন্ড স্ট্যান্ডাতে কি পেলে? আমরাও তোমাদের সাথে যাব, আমাদের বসন্ত অল্প, বসন্ত মানে বিউটি, অ্যাডোলেসেন্স, জীবনের সব থেকে সুন্দর। আবার সামার, সামার হচ্ছে কি? ইয়থ, যৌবন। এই জন্যই বলা হচ্ছে বিউটি অ্যান্ড ইয়থ কি? ফেডেড অ্যাওয়ে, বিবর্ণ হয়ে যাবে, ডু নট লাস্ট লং, দীর্ঘস্থায়ী না, জাস্ট লাইক আ ফ্লাওয়ার্স, ঠিক ফুলের মতো, দ্যাট ফেড টু সুন, ফেড মানে বিবর্ণ হয়ে যাবে, রং হারাবে, বিবর্ণ হয়ে যাবে। কি লিখতে পারবা না? লাইফ ইজ শর্ট, জীবন সংক্ষিপ্ত, অ্যান্ড পাসেস ভেরি কুইকলি, বিউটি অ্যান্ড ইয়থ ডু নট লাস্ট লং, দীর্ঘস্থায়ী না, জাস্ট লাইক এ ফ্লাওয়ার্স, ঠিক যেন ফুলের মতো, দ্যাট ফেডেড ভেরি সুন, খুব শীঘ্রই সেটি বিবর্ণ হয়ে যাবে। এবার বলা হচ্ছে দেয়ার ইজ আ কোয়াইট স্যাডনেস, এখানে একটা কবি একটা মেলানখলিক, একটা মন মরা হয়ে একটা টোন এনেছে। ঠিক আছে, কিন্তু আমরা কবি বলেছে এটা উল্লেখ, আমরা বুঝেছি কবি ভীষণ মন মরা, এই জন্য বলছে দেয়ার ইজ আ কোয়াইট স্যাডনেস বিকজ এভরিথিং সিমস টু এন্ড, সব শেষ হয়ে যাবে, বিফোর রিচিং ইটস ফুল টাইম। ওই যে ভোরের সূর্য তো এখনো দুপুরেই পৌঁছায়নি, ফুল টাইমের আগেই চলে যেতে হতে পারে। দ্যাট ইজ অলসো উইশ দ্যাট লাইফ কুড স্টে আ লিটল লঙ্গার, আমাদের ইচ্ছা থাকে আরেকটু যদি দীর্ঘস্থায়ী পৃথিবীতে থাকতে পারতাম। ইন দ্য এন্ড, অবশেষে, অল লিভিং বিংস মাস্ট ফলো দ্য সেম পাথ, বলছে উই উইল ডাই, আমরাও মরবো, অ্যাজ ইউ, তোমার মতো, অর এনিথিং, সব কিছুর মতো। এই জন্যই বললাম অর এনিথিং মানে সকল লিভিং বিংস মাস্ট ফলো দ্য সেম পাথ, সবাইকে একই পথে হাঁটতে হবে, টুয়ার্ডস ডেথ, মৃত্যুর দিকে। এবং বলতেছে রিমাইন্ডিং আস দ্য টেম্পোরারি নেচার অফ হিউম্যান লাইফ, এবং এটা স্মরণ করিয়ে দিয়েছে হিউম্যান লাইফের কতটা ক্ষণস্থায়িত্বতা। লিখতে পারবা না পুরো কনসেপ্টটা? বলো। লাইফ ইজ শর্ট
অ্যান্ড পাসেস ভেরি কুইকলি, এবং খুব দ্রুত চলে যাচ্ছে। বিউটি অ্যান্ড ইয়ুথ ডু নট লাস্ট লং, জাস্ট লাইক ফ্লাওয়ার্স দ্যাট ফেড সুন। ঠিক যেন একটা ফুলের মতোই খুব দ্রুতই বিবর্ণ হয়ে যাবে। আমরা হয়তো দেয়ার ইজ আ কোয়াইট স্যাডনেস পাচ্ছি, কারণ বিকজ এভরিথিং সেমস টু মেইনটেইন দ্য সেম পাথ, এবং বলতেছে সকল সৃষ্টি, অল লিভিং বিংস মাস্ট গো থ্রু দ্য সেম পাথ টু আ ডেথ, একই পথের মধ্যে দিয়ে যেতে হবে মৃত্যুর দিকে। এবং হুইচ রিমাইন্ড আস, যা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে দ্য টেম্পোরারি নেচার অফ হিউম্যান লাইফ, মানব জীবনের কি সংক্ষিপ্ততা, মানব জীবনের কি ক্ষণস্থায়িত্বতা, পুরো কবিতাটি আমাদের স্মরণ করিয়ে দিয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, সো আমরা যাই। আচ্ছা, স্লাইডটা যখন আসলো, আমি কিন্তু বি ইউনিটের একটা ডেডিকেটেড ব্যাচ খুলতে যাচ্ছি, এবং এটা ওয়েবসাইটে তোমরা এনরোল করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট, অর্থাৎ যাদের স্বপ্ন ইকোনমিক্স পড়া, যাদের স্বপ্ন ইংরেজি পড়া, যাদের স্বপ্ন জার্নালিজম পড়া, যাদের স্বপ্ন আয়ার পড়া, ঠিক আছে, এই যে অনেক অনেক জ্ঞানগর্ভমূলক সাবজেক্ট আছে জীবনকে উপভোগ করার মতো, জীবনের আইডিওলজি চেঞ্জ হওয়ার মতো, যারা, ঠিক আছে, বিভিন্ন জিনিস পড়তেছো, কেউ হয়তো সায়েন্স পড়তেছো, কেউ হয়তো কমার্স পড়তেছো, কেউ আর্টস পড়তেছো, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ যা তোমার সোশ্যাল কন্টেম্পোরারি শেখাবে, যা তোমাকে অন্য মানুষ হওয়া শেখাবে। তো এই ইউনিট যাদের স্বপ্ন, সো তাদের জন্য কিঞ্চিত যদি সাহায্য করতে পারি আসলে, সেই লক্ষ্যেই এই কোর্সটি ওপেন করা আসলে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই, আমরা ঠিক তার আগের কনসেপ্টে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি একটা রিয়ারেন্স। রিয়ারেন্স নিয়ে ভালো করে একটু বুঝো। রিয়ারেন্সের যে কনসেপ্টটা, এই রিয়ারেন্স আসলে কিভাবে লিখতে হয়। রিয়ারেন্স মানে আসলে ABCDEF মিলানো না, 1 2 4 5 মিলানো না। প্রথমত রিয়ারেন্স কি সেটা উপলব্ধি করতে হবে, অর্থাৎ ওটা কোন ধরনের গল্প সেটা উপলব্ধি করতে হবে। আমরা এটা কিভাবে, এটা তোমাকে আসলে পড়ে বুঝতে হবে এটা কোন ধরনের গল্প। যে কোনো লাইন তুমি পড়ে নাও। বিং ভেরি অ্যানোয়েড, তার মানে কেউ খুব রেগে গিয়েছিল। হি ওয়ান্টেড টু টিচ হিজ ফ্রেন্ড আ গুড লেসন, সে তার বন্ধুকে শিক্ষা দিতে চেয়েছিল। তার মানে বুঝতে হবে তার বন্ধু হয়তো তার সাথে কোনো ঘটনা নিয়ে, কোনো কারণ নিয়ে বিবাদ যে জড়াই গেছে বা তাকে ঠকাইছে, সেটাই রেগে সে সিদ্ধান্ত নিল এর একটা শিক্ষা দিতে হবে। তার মানে কোনো ঘটনা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই রিয়ারেন্সটি ইভেন্ট বেসড। প্রথম লাইন পড়ে আমরা বুঝে নিয়েছি ইভেন্ট বেসড রিয়ারেন্স। এখন এই ইভেন্ট বেস, আমি বারবার জার্মি হার্মারের উদাহরণ দিই। উনি পৃথিবীর সকল ইংরেজি সকল টপিকস নিয়ে একটা করে বই লিখছে টিচারদের জন্য, এবং টিচার্স ট্রেনিং বইয়ের কনসেপ্ট আমি লিখেছি। এই ইভেন্ট বেসড রিয়ারেন্স, খেয়াল করো, ইভেন্ট বেসড রিয়ারেন্সের দুটো, ইভেন্ট বেসড যে রিয়ারেন্স, এই রিয়ারেন্সের দুইটা টাইপ হয়। দুইটা টাইপ তোমাকে বুঝতে হবে, দুটো টাইপ হবে। টাইপ 1 হচ্ছে গ্রোথ বা ইমপ্রুভমেন্ট হয়, এই ঘটনার গ্রোথ, বৃদ্ধি ঘটতে থাকে, এবং এই বৃদ্ধিটা অনন্ত, অসীম। বুঝতে পারছো? যেমন তুমি ধরো একটা ফুটবল খেলা হয়েছে এবং রিয়াল মাদ্রিদ গত রাতে হেরে গেছে, খুবই খুশি হয়েছি আমি। তো রিয়াল মাদ্রিদ হেরে গেল, এটা একটা ঘটনা, ইভেন্ট, তাই তো? চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ হেরে গেছে, এটি একটি ইভেন্ট। সো আমরা ওই প্যাটার্নটা আমরা ওপেনিং লাইন খুঁজে নিলাম, রিয়াল হারছে। ভালো করে বুঝো, রিয়াল লস্ট কোয়ার্টার ফাইনাল। এরপরে এবার এটা হচ্ছে রিয়াল যে হারছে, এটা হচ্ছে প্রবলেম। এবার এই প্রবলেমের একটা রিয়াকশন হবে, খেলা দেখে থাকলে দেখবা। ভিনিসিয়াস জুনিয়র কালপ্রিটটা যে বললো রেফারি খারাপ হয়েছে, মাঠের দোষ, হুট করে রিয়াকশনটা দিবে। কিন্তু বুঝতে পারছো, জীবনেও নিজের দোষ প্রথমে কেউ বলবে না, মাঠের দোষ বারবার দেখাচ্ছে। এরকম কালকে খেলা দেখছো, রাত্রে রাত 3টা পর্যন্ত খেলা দেখলাম, মাঠের দোষ, এটার দোষ, রেফারিং খারাপ, আমাকে ফাউল করছে, আপনি ফাউল ধরেন নাই, এই জন্য হারছি। এই রিয়াকশন দিবে, এমন ঘটনা। এরপরে তো ক্যাম্পে ফিরে যে কোচ বকাবাজি করবে, মালিক চলে আসবে, ঠিক আছে, চলে আসবে না, রিয়ালের কর্তৃপক্ষ চলে আসলো, এসে তখন কোচ টোচ চেঞ্জ হবে, নিয়োগ হবে, প্র্যাকটিস হবে, মানে ইমপ্রুভমেন্টের জন্য নিজেদের উপলব্ধি করবে, এবং ফাইনালি সাকসেস, পরের UCL জিতবে। দেন তাদের সফলতার গাথা চলতে থাকলো। আবার এই ইভেন্ট বেস রিয়ারেন্স এমন হতে পারে, টাইপ 2তে ইনসিডেন্ট এবং টুইস্টে মেশা গল্প। তার মানে একটা টুইস্ট থাকতে পারে,
আমরা প্রথম লাইনটা দেখেছি, রেগে যে সে সিদ্ধান্ত নিল তার বন্ধুকে শিক্ষা দিবে। তখন নিশ্চিত কোনো ঘটনা মটনা ঘটছে, কিছু একটা হয়েছে, কিন্তু টুইস্ট আছে একটা। তার মানে এই গল্পটি আমার টাইপ 2 ভিত্তিক হয়েছে, টাইপ 2 হয়েছে। এখন টাইপ 2 এর কনসেপ্ট কি? প্রথমে সিচুয়েশন তৈরি করো, ফার্স্টে একদম সিচুয়েশন, পরিস্থিতি, অবস্থা, প্রথম অবস্থাটা কি। তো প্রথম অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম অবস্থা নিয়ে আমরা কাকে নিয়ে একদম বাক্য শুরু করতে পারি? প্রোনাউন নিয়ে তো না, না না, প্রোনাউন নিয়ে একদম বাক্য শুরুই হচ্ছে এমন না, একদম পুরো বাক্য শুরু হতে পারে, এগুলো সব প্রোনাউন নিয়ে পুরো বাক্য শুরু হতে পারে এই ই নাম্বার নিয়ে, এবং আর কি নিয়ে? এই ডি নাম্বার নিয়ে। ভালো করে বুঝো কিন্তু এই যে জায়গাটা, তাহলে আগেই আমরা কাকে নিয়ে শেষ শুরু করতেছি? একজন ইংরেজ কবি ওয়াজ স্টেইং ইন ইটালি ফর বেনিফিট অফ হিজ হেলথ, তার স্বাস্থ্যের জন্য, মানে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, হয়তো হাওয়া বদল করতে ইতালিতে গেছে, প্রথম কনসেপ্ট। তার মানে আমরা ই নাম্বারটা, অর্থাৎ প্রথমে আমরা নিলাম ই, আনসারটা দেখবা। ওকে, এরপরে পরের লাইনে আমরা সিচুয়েশনের পরে কাকে পাচ্ছি? প্রবলেমকে নিতে হবে। ভালো করে বুঝো কিন্তু, প্রবলেম। আচ্ছা, দ্য পয়েন্ট হ্যাড টু পে ডাবল পোস্টেজ। এই জায়গাতে নিশ্চিত কোনো কাহিনী ঘটেছে। কবিকে অবশ্যই হ্যাড টু পে, দ্বিগুণ শুল্ক দিতে হয়েছিল। তো শুল্ক কেন দিবে? তুমি কেন ট্যাক্স দিবা? নিশ্চিত তোমার কাছে কোনো পণ্য গেছে, তাহলে সেই পণ্যটা কোথায় আছে সেটা আমরা দেখব। কনসেপ্টটা বুঝো কিন্তু। An English poet was staying in Italy for the benefit of his health. স্বাস্থ্য ভালোর জন্য গিয়েছে। পয়েন্টটা আমার কাছে একেবারেই ইয়েটা আনসিন মনে হচ্ছে, আনসিন আসবে। একজন ইংরেজ কবি ইতালিতে গিয়েছে ফর দ্য বেনিফিট অফ হিজ হেলথ, তার স্বাস্থ্যর উপকারের জন্য। এবং যেই তাকে ডাবল পোস্টেজ, একটু কেমন হয়ে গেল, তাই না? দ্য লেটার কন্টেইন নাথিং বাট সাম ওয়ার্ডস। চিঠিটি উপরে কিছু কথা ছাড়া আর কিছুই লেখা ছিল না। সো আমরা দেখতে পাচ্ছি, দেখো খেয়াল করো, সেটা হচ্ছে না। সে ইতালিতে কিন্তু আছে, ভালো করে বুঝো, তার প্রবলেম উঠতে হচ্ছে, ইতালিতে রয়েছে, সে রইছে। ওই থাকা অবস্থায় সে একটি চিঠি পেল। ওকে, প্রবলেমে শুরু হচ্ছে এই যে, ডিউরিং হিজ স্টে হি রিসিভড অ্যান আনপেইড লেটার ফ্রম হিজ ফ্রেন্ড। তার বন্ধুর কাছ থেকে একটা চিঠি পাইছে, অর্থাৎ 9 নাম্বার। ওকে, আই, তার বন্ধুর কাছ থেকে একটা চিঠি পেল। তাহলে এই বাক্যের আলোচ্য বিষয় সে চিঠি, তাহলে পরের বাক্য শুরু হবে চিঠি দিয়ে। চিঠি কোথায় আছে? দ্য লেটার, তাহলে সি। খেয়াল করো কিন্তু, কনসেপ্টটা বুঝো। দ্য লেটার কন্টেইন নাথিং, কিছু ওয়ার্ডস ছাড়া আর কিছুই ছিল না। তখন চিঠি যেহেতু গিয়েছে, তখন তো তাকে চিঠি রিসিভ করতে হবে। ডি নাম্বার, রিসিভ করেছে। তুমি দেখো না, অনলাইনে কোনো কিছু অর্ডার দিলে তোমার কাছে গেলে সেটা পোস্টেজ দিয়ে তুমি ডেলিভারি চার্জ দাও, সো দিল কিন্তু। ভালো করে বুঝো এবং দেখো, কনসেপ্টটা বুঝো। আমরা যদি ধরি এখানে সে চিঠি কিন্তু পেয়েছে, কনসেপ্টটা বুঝো কিন্তু, চিঠি সে পেয়ে গেল। ই নাম্বারে আমরা পাচ্ছি একজন ইংলিশ পয়েট। ভালো করে গল্প ধরো, সাজাইতে কিন্তু বেশ ঝামেলা হয়ে যাচ্ছে। প্রবলেমটা কি আমরা ধরি? প্রবলেমস, রিয়াকশন। এবার ওই চিঠিটা পাওয়ার রিয়াকশন কি হলো? সে রেগে গেল, বিং ভেরি অ্যানয়েড, এ নাম্বার, রিয়াকশন কিন্তু পাইছে। আচ্ছা, এরপরে রিয়াকশনের পরে আমরা কাকে পাচ্ছি? প্ল্যান। তার মানে ওই রিয়াকশনের পরে সে একটা রিভেঞ্জ বেসড রিয়াকশন দেখাইছে, তাহলে এখন সে একটা প্ল্যান করবে। সেই প্ল্যানটা কোথায় আছে? সো হি প্রকিউরড আ হ্যাভি স্টোন অ্যান্ড প্যাকড ইট আপ ইন আ ফাইন বক্সের মধ্যে সেও একটা ভারী স্টোন দিয়ে দিল। প্ল্যান দেখো, কনসেপ্টটা বুঝো কিন্তু। এরপরে প্ল্যানের পরে আবার একটা ওই প্ল্যান মাফিক একটা অ্যাকশন শুরু হবে, যেটা কোথায় আছে? দেন হি সেন্ড, তারপরে সে অ্যাকশন ওইটা পাঠাই দিল, যেটা বি নাম্বারে আছে। ভালো করে দেখো, ওটি পাঠিয়ে দিল, অ্যাকশন, ঠিক আছে, পাঠাই দিছে কিন্তু। কনসেপ্টটা বুঝো। এরপরে
তার বন্ধুর কাছে উইথ দ্য ওয়ার্ড ক্যারিজ টু বি পেইড অন ডেলিভারি যে যেমন নিচে ওই যে শাস্তি স্বরূপ এটা দিয়ে দিল। আচ্ছা, এরপরের যে কাজটা হলো সেটা ওই যে চিঠিটা তখন সে পাইলো ভারী মনে হইলো, তখন তার একটা অনুভূতি হবে, মানে এখনই ওই যে টুইস্টটা কি, রেজাল্টটা কি, টুইস্ট হচ্ছে সে তো লোভে লোভে খুলবে। হিজ ফ্রেন্ড থট দ্যাট দ্য কন্টেন্টস অফ দ্য পার্সেল ওয়ার ভ্যালুয়েবল, খুবই ভ্যালুয়েবল এটা মনে হইতে পারে তার কাছে, ঠিক আছে, টুইস্ট কিন্তু ভ্যালুয়েবল মনে হচ্ছে। এবার ভ্যালুয়েবল যখন মনে হচ্ছে তাই সে পেইড দ্য হ্যাভি চার্জ দিয়ে দিল, এইস নাম্বার, যে অনেক কিছু পাঠাইছে, চার্জ দিতে আমার কোনো সমস্যা নেই, হ্যাভি চার্জ পাঠাই দিল। এবং দেখো কনসেপ্টটা কি পাচ্ছ, হ্যাভি চার্জ যখন পাঠাইছে তখন সে খুব আশা টাশা নিয়ে এবার ওটা খুলবে। উইথ আ গ্রেট হোপ ইন মাইন্ড হি ওপেন দ্য বক্স অ্যান্ড ফাউন্ড নাথিং বাট আ অর্ডিনারি স্টোন, একটা পাথর ছাড়া সে কিছুই পেল না, এফ নাম্বার, ঠিক আছে, পাথর ছাড়া সে আর কিছুই পাই নাই। এবং ফাইনালি দেখো খেয়াল করো যে আমরা কি পাচ্ছি, ফাইনালি আমাদের যে কনসেপ্টটা ছিল, তাহলে এবার কি হচ্ছে এই জায়গাতে এখন আমাদের কোন অপশনটা বাকি রয়েছে, 2 3 4 5 6 7 8 9 10টা অপশনস হয়ে গেছে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের পুরো গল্পটা ছিল। তাহলে এই কোরামটা কিন্তু খুব মনোযোগ দিয়ে রিয়ারেন্সটা তুমি দেখবা, কোনো ঘটনা থেকে আসলে এভাবে আমরা সলভ করে ফেলবো। আচ্ছা, চলে আসো এবার আমরা একদম ফার্স্ট প্যাসেজে চলে আসলাম। প্রথম প্যাসেজ খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখি। দ্য অরফ্যানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, এবং এতিমখানাটি ক্যারোলিনা মাউন্টেনে অবস্থিত ছিল। আই ওয়াজ দেয়ার ইন আসাম, আমি সেখানে এক শরতে গিয়েছিলাম। লেখিকা বলছে, I wanted quiet isolation to do some troublesome writing. আমি একটা শান্ত পরিমাণে সবার থেকে বিচ্ছিন্ন একটি জায়গা খুঁজতেছিলাম কিছু জটিল বিষয়ে লেখালেখির জন্য। এবং I wanted mountain air to blow out the malaria থেকেও মুক্তি পাওয়ার জন্য। From too long a time in subtropics. লেখিকা ওই নিরক্ষীয় রেখাতে যখন ছিল তখন ওই অঞ্চলে বেশ ম্যালেরিয়ার প্রকোপ, এবং সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য ক্যারোলিনা মাউন্টেনকে সে বেছে নিল। আচ্ছা, আমরা যদি প্রশ্ন আসে, এমন কোনো প্রশ্ন, কেন সে গিয়েছিল এমন কোনো প্রশ্ন আছে কিনা আমরা দেখি। Why did the narrator go to the Carolina mountain? আচ্ছা, তাহলে আমরা লিখি, অ্যান্সারটা লিখে নিই। The narrator subject, go হচ্ছে verb, ওকে। তাহলে দেখো দ্য ন্যারেটর, লেখিকা ডিড আছে তাই গো এর পাস্ট ফর্ম হতে হবে ওয়েন্ট। দ্য লেখিকা ওয়েন্ট টু দ্য ক্যারোলিনা মাউন্টেন। ক্যারোলিনা মাউন্টেন এসে গিয়েছিল, কেন গিয়েছিল? টু রাইট সাম troublesome writing, প্রথম লাইন থেকে নিয়েছি, জটিল বিষয়ে লেখালেখির জন্য। এটা কেন বেছে নিল? কারণ ওই মাউন্টেন সাধারণত বেশ কোয়াইট আইসোলেটেড প্লেস হয়ে থাকে। দ্য মাউন্টেন ওয়াজ, কেমন জায়গা ছিল? আইসোলেটেড, কোয়াইট অ্যান্ড আইসোলেটেড, যেটা লেখালেখির জন্য খুবই উপযোগী, সেটা আমরা লিখে ফেলতে পারি। হুইচ ইজ পারফেক্ট ফর আ রাইটার, একজন লেখিকার জন্য খুবই পারফেক্ট, কিসের জন্য? টু ক্রিয়েট নিউ আইডিয়াস, নতুন সব আইডিয়া জেনারেট করার জন্য। এছাড়াও বিসাইডস she wanted to, মুক্তি পেতে চেয়েছিল, get rid of, পুরোটা ভার্বাল ফ্রেজ, কোথা থেকে? ফ্রম ম্যালেরিয়া থেকে। এই জন্য সে ওই পাহাড়ে গিয়েছিল। ক্লিয়ার? লিখতে পারবে না? কেন লেখিকা
ক্যারোলিনা মাউন্টেনে গিয়েছিল। দ্য রাইটার অথবা দ্য অথরেস অথবা দ্য ন্যারেটর ওয়েন্ট টু দ্য ক্যারোলিনা মাউন্টেন টু ডু রাইট সাম ট্রাভেলসাম রাইটিং। বুঝতে পেরেছ? আচ্ছা, সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, কাট কাটার জন্য আসলে আকৃতি কোনো ব্যাপার না, এইটা দিয়ে কি বুঝিয়েছে সেই কনসেপ্ট আমাদের লিখতে হবে। দেখি এটা প্যাসেজের কোথায় আছে আমরা দেখি। I was homesick too, লেখিকা বলতেছে আমি বেশ ঘর কাতুরে। For the flaming of maples in October and for conshocks October maple, conshocks and pumpkins and black walnut, kalo akhrot trees, I found them all living in a cabin that belonged to the orphanage half a mile beyond the orphanage farm. এবং লেখিকা বলতেছে আমি বেশ ঘর কাতুরে ছিলাম, অর্থাৎ লেখিকা যে নর্দার্ন ক্যারোলিনার ওই যে অঞ্চলটাতে আমেরিকাতে থাকতো তার বাসার আশেপাশের পরিবেশ, সেখানে ম্যাপেল লিপ ছিল, আখরোট ছিল, কুমড়ো ছিল, অর্থাৎ দারুণ এক প্রাকৃতিক পরিবেশ। লেখিকার ওই ক্যারোলিনা মাউন্টেনে যেও ওরকম একটা বাড়িতে ফিরে আসার একটা আকুতি তার মধ্যে ছিল। কিন্তু যখন দেখলো এতিমখানার কাছেই এই পরিবেশটা মিলে যাচ্ছে, তখন সে এতিমখানার কেবিনটা ভাড়া করে নিল। আই আস্কড ফর, এবং যখন কেবিন সে ভাড়া করলো, আই আস্কড ফর মানে চাওয়া, একটা ছেলেকে চাইলো অথবা একজন প্রাপ্তবয়স্ক কোনো মানুষকে চাইলো। কেন? টু কাম অ্যান্ড চপ উড ফর দ্য ফায়ার প্লেসের জন্য, কাঠ কাটার জন্য। এতিমখানাটা পছন্দ হওয়ার পেছনের কারণ কি? নর্দার্ন ক্যারোলাইনের যে অঞ্চলে লেখিকা থাকতো, সাউদার্ন ক্যারোলাইনের সেই অঞ্চলের পরিবেশের সাথে মিলে গেল এবং সে ওখানে একটা কেবিন ভাড়া নিল। এবং হি আস্কড ফর এ বয় অর এ ম্যান, কিসের জন্য? টু কাট উড অর টু চপ উড ফর হার ফায়ার প্লেসের জন্য। সে কাঠ কাটার জন্য একজন লোককে চাইল। এবং লেখিকা ওই দিনে, আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন, একদম বিকেলে আমি আমার টাইপরাইটারকে নিয়ে লেখালেখিতে ব্যস্ত। আই লিটল স্টার্টলড, আমি চমকে উঠলাম। এ বয় স্টুড অ্যাট দ্য ডোর, একটা ছেলে দরজায় দাঁড়িয়ে। অ্যান্ড মাই পয়েন্টার ডগ, মাই কম্প্যানিয়ন, আমার পোষা কুকুর, আমার সর্বসময়ের সঙ্গী, ওয়াজ অ্যাট হিজ সাইড, তার পাশেই। অ্যান্ড হ্যাড নট বার্ক টু ওয়ার্ন মি, যে কুকুর, যে প্যাট আমার সর্বসময়ের সঙ্গী, যে প্যাট আমাকে একটা পাতা পড়লেও আমাকে ওয়ার্ন করতো, সেই প্যাটের পাশে এক আস্ত মানব এসে দরজায় দাঁড়িয়েছে, এক আগন্তুক এসে, এক স্ট্রেঞ্জার এসে। বাট প্যাট ডিডন্ট ওয়ার্ন মি, আমাকে বিন্দুমাত্র সতর্ক করেনি। লেখিকা বেশ আশ্চর্য, চমকে উঠেছে। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old, ছেলেটির বয়স হবে সম্ভবত 12, বাট আন্ডারসাইজড। কিন্তু 12 বছরের ছেলের যেটুকু বেড়ে ওঠা দরকার ঠিক সেভাবে বেড়ে ওঠেনি সে। হে ওর ওভারঅলস, সে একটা ঢিলে ঢালা পাজামা পরেছে, অ্যান্ড টোন শার্ট, জরাজীর্ণ শার্ট, অ্যান্ড ওয়ার বেয়ার ফুটেড, এবং সে ওয়াজ বেয়ার ফুটেড, খালি পায়ে ছিল। সে বলল, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজ থেকেই কাঠ কাটতে পারবো। ইউ, তুমি, এখান থেকে যদি ন্যারেশন হয়, হি সেড দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে। ইউ, তুমি, এটার মধ্যে দিয়ে লেখিকার আশ্চর্য হওয়া বুঝিয়েছে। তখন আমরা লিখবো বিং সারপ্রাইজড, বিং অ্যাস্টোনিশড, আশ্চর্য হয়ে। দ্য রাইটার সেড দ্যাট হি ওয়াজ, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, হি সেড, ওই ছেলেটি বলল কাটকাটাই আকৃতি কোনো ব্যাপার না। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, অনেক বড় ছেলেরা, ওই যে তোমরা ইন্টারমিডিয়েট পড়ো, তোমাকে কাট কাটতে দিলে দেখা যাচ্ছে নিজের পাটাই কেটে ফেলবা। বুঝো, অনেক বড় ছেলেরাও কাট কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফ্যানেজ আ লং টাইম, আমি এতিমখানাতে দীর্ঘদিন ধরে কাঠ কেটে আসছি। ভেরি ওয়েল, ইগোর প্রবলেম, ইগোর লড়াই হয়েছে। এই ছোট্ট ছেলেটি বলল, সাথে সাথে বলল, 12 বছরের ছেলে বলল সাইজ ডোন্ট ম্যাটার। তখন লেখিকার ইগোতে লাগছে, ওরও ইগোতে লাগছে। তখন কাট কুঠার দিল, বেশ ভালো, ভেরি ওয়েল, দ্যাটস দেয়ার ইজ দ্য এক্স, এই যে নাও, গো অ্যাহেড, এবং দেখি হোয়াট ইউ ক্যান ডু, কি করতে পারো তুমি। এবং তারপরে আমি ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে কাজে ফিরে এসেছি। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। আমাদের প্রশ্ন হয়েছে এই কথা দিয়ে কি বোঝাইছে? এটা দিয়ে জেরির কনফিডেন্স ফুটে উঠেছে, এটা দিয়ে জেরির কনফিডেন্স ফুটে উঠেছে। আমরা সেই কাজটাই লিখে ফেলবো, কনফিডেন্স ফুটে উঠেছে। বলছে সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, হোয়াট ডাজ ইট ইমপ্লাই? দ্য কোট
এই লাইনটি কোট, লাইনটি কি? সাইজ ডোন্ট ম্যাটার, চপিং উড shows Jerry's কি ফুটে উঠেছে? কনফিডেন্স in his hard work. বুঝতে পেরেছো? কনসেপ্ট ঠিক এটা। আচ্ছা, এটা দিয়ে বলতেছে হোয়াট ডাজ ইট ইমপ্লাই, এই কনসেপ্টটা বুঝো, এটা দিয়ে কি ইমপ্লাই করেছে, কি বুঝেছে। ঠিক আছে, জেরি তো দক্ষ ছিল, সে বলছে আমি অনেক দিন ধরে, যেহেতু সিন্স হি ইজ গুড অ্যাট মানে দক্ষ, ইন চপিং উড, যেহেতু সে কাঠ কাটায় দক্ষ ছিল, হি অ্যাসার্টস, সে জোরারোপ করেছে, কিসে বলো? দ্যাট ইট ইজ এক্সপার্টাইজ নট এইজ। রাদার দ্যান এইজ, বয়সের থেকে দক্ষতাই গুরুত্বপূর্ণ, এটা বুঝাইছে। লাইনটা লিখতে পারবে না? দ্য কোট, তারপরে পুরোটা প্রশ্ন লিখেছি। দ্য কোট সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড শোজ, এই কোটটি, এই লাইনটি দেখিয়েছে জেরিস কনফিডেন্স ইন হিজ হার্ড ওয়ার্ক, তার পরিশ্রমের প্রতি তার যে অনবদ্যতা, দৃঢ়তা, ফার্মনেস দেখিয়েছে। সিন্স, যেহেতু হি ইজ গুড অ্যাট ইন চপিং উড, সে কাঠ কাটাই দক্ষ, তাই সে বলে দিল, সে অ্যাসার্টস করলো যে ইট ইজ দ্য টাইম অফ এক্সপার্টাইজ, এটা দক্ষতার সময়, রাদার দ্যান এইজ, বয়সের থেকে দক্ষতাই মূল। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি আমরা। লেখিকা কিন্তু কাজে ফিরে গেছে তার জেরিকে কুঠার দিয়ে। হি বিগ্যান টু চপ উড, বিজ্ঞানের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা আইএনজি দুটোই বসে। হি বিগ্যান চপিং বলতে পারো, সে কাট কাটতে শুরু করলো। দ্য ব্লোজ আর রিদমিক অ্যান্ড স্টিডি, কাট কাটার ওই ছন্দটা এতটাই ছন্দময় ছিল এবং ধীর স্থির ছিল। অ্যান্ড শর্টলি আই ফরগটেন হিম, এবং আমি খুব তাড়াতাড়ি ভুলে গেলাম বাইরে কি হচ্ছে। The sound no more of an interruption than a consistent rain. ওহো, এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, আমার বাসার পাশ দিয়ে মাঝে মাঝে গাড়ি যাচ্ছে, তাতে আমি বিরক্ত হচ্ছি, সাউন্ড আসতেছে, যেটা মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশনের জন্য তোমরা পাও না, আসতেছে। এবং আমার বাসার উপরে মাঝে মাঝেই এক চরম বেয়াদব থাকে, সে খটখট করে শব্দ করে, প্রায় হয়তো খেলে। ঠিক আছে, এই শব্দটাও, এবং বিশেষ করে রাতের দিকে আমার কিন্তু ভীষণ বিরক্ত হয়, কারণ রাত্রে আমি বই পড়ি আসলে। বুঝতে পারছো? ঠিক জটিল লেখিকা কেন ওই ক্যারোলিনা মাউন্টেনে গিয়েছিল জানো? কিন্তু কেন গিয়েছিল? কারণ জটিল বিষয়ে লেখালেখির জন্য গিয়েছিল, এবং পাশেই কাট কাটতেছে, তাহলে কাট কাটার শব্দ লেখালেখিতে বিরক্ত হওয়ার কথা। কিন্তু লেখিকা বলতেছে no more an interruption than a consistent rain. কনসিস্টেন্ট রেইন মানে তোমাকে যদি বুঝতে হয়, ধরো টিনের চালের থেকেছো নিশ্চয়, অনেকেই গ্রামে গেছো, যারা গ্রামে আছো, টিনের চালে যখন ঝমঝম কনসিস্টেন্ট রেইন, ক্রমাগত বৃষ্টির শব্দ হয়, ওই শব্দ ঘুম তো ভাঙেই না, বরং আরো ঘুমানোর জন্য আমরা পাশ থেকে কাঁথা বা লেপ খুঁজে নিয়ে আরো এক দারুণ ঘুমের জন্য আষ্টে পিষ্টে জেগে উঠি। যে শব্দ, জেরির ওই কাট কাটার শব্দটা ঠিক তেমনই বলেছে, দ্য ব্লোজ আর রিদমিক অ্যান্ড স্টেডি লাইক আ কনসিস্টেন্ট রেইন, ঠিক যেন ওই ক্রমাগত বৃষ্টির আড়ষ্টের মতো ওই কাটকাটার শব্দ ছিল। I suppose an hour and a half passed and I heard the boys' steps on the cabin stoop. আমার মনে হয় ঘন্টা দেড়েক হবে, আমি ছেলেটির পায়ের আওয়াজ শুনতে পেলাম। The boy said, I have to go to supper now. আমার রাতের খাবারের সময় হয়েছে। I can come again tomorrow. আমি আবার কাল আসতে পারবো। এই চরিত্রের মধ্যে দিয়ে বালকের কি ফুটে উঠেছে, আমার কাছে ভীষণ রকম তাকে স্বাধীন চেতা মনে হলো। একটা মালিকের বাসায় আসলো কাজ করতে, এসে বললো আমি আজ থেকেই কাট কাটতে পারবো। সে কাট কাটতে দিবে কি দিবে না, কি না কিছুই বললো না, বললো আমি আজ থেকেই কাট কাটতে পারবো। 1.5 ঘন্টা পরে বললো আজকে গেলাম, রাতের খাবারের সময় হয়েছে।
কাল আবার আসবো, আই ক্যান কাম এগেইন টুমরো। কি স্বাধীন চেতা। আমাদের যদি প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার জেরি, কেন্দ্রীয় চরিত্রে জেরির প্রধান বৈশিষ্ট্য কি? অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ফ্রি উইল এজেন্ট। সে আবার আসতে দিবে কিনা, তার কাট কাটা পছন্দ হয়েছে কিনা বলেই দিতে পারে, না তোমার দরকার নেই, না কোনো ধার ধারলো না, বলছে আমি আজ থেকেই কাট কাটতে পারবো। কিছু সময় পরে বললো চলে গেলাম, রাতের খাবারের সময় হয়েছে, আমি আবার কাল আসবো। দিস ইজ কল্ড ফ্রি উইল এজেন্ট। কি চরম স্বাধীনতা, কি উদ্যততা, আবার কি কনফিডেন্স ফুটে উঠেছে। বললো সাইজ ডোন্ট ম্যাটার ইন চপিং উড। Through this sentence, through this quote, Jerry shows his confidence because he is good at in chopping. কাটকাটাতে সে দারুণ দক্ষ, সেই কনফিডেন্স থেকেই সে বলল। I said, আমি তাকে বললাম, I will pay you now for what you have done. আজকে যা করেছো, তুমি যা করেছো সেটার জন্য। এই যে thinking I should probably have to insist on an older boy. লেখিকা দেখো ভাবতেছে বড়দেরকে নিবে, কিন্তু জেরির ওই ভাবনা হতে পারে লেখিকা, সেটা সে আবার ভাবে নাই। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন। আমরা দুজনই কেবিনের পেছনে হাঁটতে হাঁটতে গেলাম। অ্যান অ্যাস্টোনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড, এক নিরেট কাঠ, সলিড উডের এক অ্যাস্টোনিশিং, এক আশ্চর্য রকমের জমা হয়েছে, স্তূপ হয়ে উঠেছে। হ্যাড বিন কাট, কেটে ফেলেছে, অনেক কাঠ কাটছে। বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান, আই সেইড। আমি বললাম আরে তুমি তো মানুষের মতো, মানে মানুষের মতো না, তুমি তো বড়দের মতো। ম্যান বলতে এখানে প্রাপ্তবয়স্ককে বোঝাচ্ছে। আরে তুমি তো দেখছি বড়দের মতো কাঠ কেটেছো। দিস ইজ আ স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মানে হিউজ, ম্যাসিভ, বিশাল স্তূপ। আই লুকড অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম। এই প্রথমবারের মতো আমি তার দিকে তাকালাম। এই জন্য পড়ো, তোমার জন্ম কোথায়, তুমি কি, তোমার অর্থনৈতিক অবস্থা কেমন, তুমি দারিদ্র্যের সাথে তোমার নিত্য ওঠা বসা, দারিদ্র তোমাকে আষ্টে পিষ্টে ধরেছে, ডাজন্ট ম্যাটার ইন লাইফ। তুমি কাজ করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও, এমনি ফর দ্য ফার্স্ট টাইম কেউ তাকাবে তোমার দিকে। ঠিক যেমন এত সময় লেখিকা সাকসেসফুলি নেগলেক্ট দ্য 12 ইয়ার্স বয় নেম জেরি। জেরি নামক ওই 12 বছরের আন্ডার সাইজ ছেলেকে দেখেইনি, বলছে তুমি ইউ আর স্মল। সেই জেরি 1.5 ঘন্টার মধ্যেই প্রুভ করলো, বাধ্য করলো। নাও এট দিস মোমেন্ট দ্য রাইটার কম্পেলড টু সি দ্য জেরি ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের মতো জেরির দিকে তাকাতে বাধ্য হলো। কাজ করো, পড়ো, ঠিক আছে। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কনশক্স, একদম ধূসর কনশক্সের মতো তার চোখ, ভেরি ডিরেক্ট, কিন্তু চোখ ছিল খুবই স্পষ্ট, ঠিক যেন লাইক দ্য মাউন্টেন স্কাই হোয়েন রেইন ইজ পেন্ডিং। পাহাড়ের পাদদেশ থেকে যখন আকাশ ধূসর বর্ণ ধারণ করে, এই বুঝি বৃষ্টি আসলো। জেরির চোখে ঠিক ওই বৃষ্টির ছটা, মানে কি, জেরির চোখ স্নেহ চাচ্ছে, জেরির যে অনুবদ্ধতা, তার মানে বুঝতে পারছি জেরির যে মাতৃবিয়োগ, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেই স্নেহের যে দারুণ স্পষ্ট উপস্থিতি, সেটা যেন ওই পেন্ডিং গ্রে উইথ আ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকিউলাস ব্লু, এক নীলাভ রঙের, এক অলৌকিক নীলাভ রঙের চোখ। ওই রকিব হাসানের গল্প পড়তাম ছোটকালে, 3 গোয়েন্দা, সেখানে মুসা রকিব হাসান, পড়েছো কিনা তোমরা? তারা একটা দ্বীপে যায়, সেখানে ব্রাদারহুডের অনুসারীদের পায়, তাদের চোখ নীল ছিল এমন। আই গেভ হিম আ কোয়ার্টার, আমি তাকে 1 কোয়ার্টার দিয়ে দিলাম, মানে $1 25%। ইউ মে কাম টুমরো আফটারনুন, আই সেইড। আমি বললাম তুমি কালকে বিকেলে আসতে পারো। বিকেলে কখন বলছে? আফটারনুনে আসতে, বুঝছো? অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। হি লুকড অ্যাট মি, ছেলেটি একবার আমার দিকে তাকালো, অ্যান্ড অ্যাট দ্য কয়েন, আর একবার কয়েনের দিকে তাকালো, অ্যান্ড সিম টু ওয়ান্ট টু স্পিক, এবং মনে হলো কিছু বলতে চাই, বাট কুডেন্ট, কিন্তু বলতে পারলো না, অ্যান্ড টার্ন অ্যাওয়ে, চলে গেল। এটার মধ্যে দিয়ে বলতে যেও বলতে না পারা, হ্যাজিটেশন। জেরি খুব হ্যাজিট্যান্ট ছিল, দ্বিধাগ্রস্ত ছিল জেরি। He went down the path in the twilight and I went back to my work. আমি কাজে ফিরে গেলাম, সেও চলে গেল। ও শেষ, গল্পের মধ্যে ঢুকে গিয়েছিলাম। লিটারেচার এভাবে পড়তে হয়। লিটারেচার তোমাকে ভাবাবে, তোমার মধ্যে ইমেজেরই সৃষ্টি করবে। এটা রিডিং পড়ে যাওয়ার মতো না, পাঠককে আচ্ছাদিত করে নিবে, আচ্ছন্ন করে নিবে। বুঝতে পেরেছ? এমন সাহিত্য হচ্ছে এমন,
এই জন্যই বিখ্যাত একটা ফরাসি লেখকের কনসেপ্টের মধ্যে আমরা পড়েছিলাম, একজন বিবাহিত নারীর রুমেও গভীর রাত্রে প্রবেশ করতে পারে তার স্বামী ছাড়া আর কে? প্রবেশ করতে পারে এক অনবদ্য উপন্যাসের চরিত্র, গভীর রাতে মননে মগজে প্রবেশ করতে পারে। এই যে তোমার মধ্যে একটা ভাবনা তৈরি করে দিল, এই গল্পটা যদি শেষ করি তোমাকে আচ্ছাদন করে ফেলবে, ঢেকে ফেলবে ধূসর মেঘের মতো। জেরি ওয়াজান ড্যাশ যখন সে অরফ্যানেজে এসেছিল তখন তার বয়স ছিল 4 বছর। তো 4 বছরের কে ইয়ত বলা যাবে না, তাকে চাইল্ড বলতে হবে। আবার বেবি বা ইনফ্যান্ট বলা যাবে না, 0 থেকে 2 বছর পর্যন্ত ইনফ্যান্সি বলা হয়। দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিদমিক, যেন এক রিদমিক, সুরেলা, মেলোডিয়াস। স্প্লেন্ডিড মানে বিশাল, ম্যাসিভ, হিউজ। ডিউরিং হোয়াট সিজন ডিড দ্য স্টোরি টেক প্লেস? কোন সিজন? সামার, উইন্টার, স্প্রিং? না, এটা ফল ছিল, শরতের কথা বলছে, অটম। দ্য অথর ইজ ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ড্যাশ ম্যালেরিয়া, ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য, গেট রিড অফ, ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সে গিয়েছিল। খেয়াল করো, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর স্টার্টলড, কেন লেখিকা চমকে উঠেছিল, আতকে উঠেছিল, কেন? এই কথাটা বলছে। আচ্ছা, তাহলে কেন আতকে উঠলো? হুট করে কিন্তু আতকে উঠলো কারণ একটা অচেনা বালক গেল না। শুরু করতে হবে এই ধরনের প্রশ্নের একদম প্রারম্ভ থেকে। ওই যে লেখিকা ভাড়া নিয়েছিল সেই ঘরটা। হোয়েন দ্য ন্যারেটর রেন্টেড, এখান থেকে লিখি, হোয়েন, যখন, দ্য ন্যারেটর রেন্টেড, ভাড়া নিল। কি ভাড়া নিল? একটা কেবিন ভাড়া নিল। রেন্টেড দ্য কেবিন। কাদের কেবিন ওইটা? মালিককে, মালিকানা বোঝাতে, বিলং টু, দ্যাট বিলং টু দ্য অরফ্যানেজ। এতিমখানার মালিকানাধীন একটি কেবিন সে ভাড়া নিয়েছিল। কনসেপ্টটা বুঝো। এরপরে দেন যা যা ঘটলো, সি, চাওয়া, ওয়ান্টেড, চেয়েছিল, আ বয় অর আ ম্যান, একটা বালককে অথবা একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে। কেন? টু চপ, কাঠ কাটার জন্য, ফর হার ফায়ার প্লেস, ওটা হার হবে, নট হার্স। তার ফায়ার প্লেসের। তাহলে ওই চাওয়া অনুযায়ী, সে তো এটা চাইছিল, ওই চাওয়া অনুযায়ী, ঠিক আছে, অ্যাজ পার হার রিকোয়ারমেন্ট, তার ওই চাওয়া অনুযায়ী চাইলো, অ্যাজ পার হার রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে, কমা দাও, এ বয় অ্যাবাউট 12 years old, একটা 12 বছরের ছেলে তার চাওয়া অনুযায়ী, আন্ডারসাইজ লিখতেও পারো, স্টুড অ্যাট হার কেবিন ডোর, স্টুড অ্যাট হার কেবিন ডোর, পৌঁছালো। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন চমকে উঠেছিল, ঠিক আছে, ক্যাবিনেট ডোরে। এবং অ্যান্ড হার পয়েন্টার ডগ অর পেট ডগ, তার পোষা কুকুর তাকে বিন্দু মাত্র, উইদাউট ওয়ার্নিং অথবা ডিডেন্ট ওয়ার্ন, তাকে সতর্ক করেনি। হার, এটিই ছিল চমকে ওঠার কারণে। অ্যান্ড দিস ওয়াজ দ্য রিজন অফ দ্য, and this was the reason of her কি আতকে ওঠা। এখন startle, clear? What unnecessary things did Jerry do for her authoress? এই প্রশ্ন যে হলি ক্রসের মতো কলেজ এই প্রশ্ন করলো, প্যাসেজ তো ওই পর্যন্ত দেয় নাই।
কি কি জেরির জন্য জেরিকে নিয়োগ দেওয়া হয়েছিল? জেরি ওয়াজ রিক্রুটেড ফর ওনলি কিসের জন্য? কাটিং উড, কাঠ কাটার জন্য। বাট সে প্রায়ই লেখিকার জন্য অন্যান্য কাজ করত, সেই কথা আমাদের লিখতে হবে। কিন্তু এইটা তো আমাদের প্যাসেজে দেয় নাই। কি অদ্ভুত, এত বড় একটা কলেজ এরকম প্রশ্ন। হোয়াট ইজ ইন্টিগ্রিটি, এক্সপ্লেন, এটাও প্যাসেজের মধ্যে দেয়নি। জেরির একটা চরিত্র ছিল, কি মানে এটা কি টেস্ট পেপার ভুল করেছে কিনা সেটা মানে প্যাসেজের মধ্যে এটা না। ইন্টিগ্রিটি কি? জেরির একটা গুণাবলী ছিল ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি ইজ দ্য কম্বিনেশন অফ অনেস্টি অ্যান্ড ব্রেভারি, সাহসিকতা এবং সততার, বুঝতে পারছো, সংমিশ্রণ। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, ইট ইজ ব্রেভ বাট ইট ইজ মোর দ্যান ব্রেভারি। এই কথা প্যাসেজে লেখা আছে, ওটা লিখলেই হবে। চলে আসি আমরা একটা ফ্লো চার্ট, আমাদের ইউনিট 1 থেকে এই ফ্লো চার্ট দিয়েছে, একটু ভালো করে বুঝো। ফ্লো চার্ট নিয়ে আমরা এর গত ক্লাসে কথা বলেছিলাম। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কোথায় শো লেখা আছে, এই যে দেখাও। কি দেখাবা? দ্য রেসপন্সিবিলিটিস অফ এডটেক কোম্পানিজ, এডটেক কোম্পানিগুলোর দায়িত্বগুলো দেখাও, যে দায়িত্ব তারা নিশ্চিত করবে এআই ইজ ইউজড ইথিক্যালি অ্যান্ড ইফেক্টিভলি ইন ক্লাসরুম। তুমি এডটেক কোম্পানিগুলো দায়িত্বগুলো দেখাও, কি দায়িত্ব যেটা এআই ব্যবহার করে নিশ্চিত করবে। ওকে, তাহলে আমরা প্রথম কস্ট নিয়ে কথা বলেছে। দেখি আমাদের প্রথম বক্স কি দেয়া আছে। মাস্ট এনশিওর অ্যাফোর্ডেবল এআই টুলস, এটা আমাদের ফার্স্ট বক্স। কি দিয়ে শুরু হলো? ভার্ব দিয়ে। তাহলে আমাদের বাকি 5টা বক্স যেন ভার্ব দিয়ে শুরু হয়। ক্লিয়ার? আর কোনো অপশন নেই, আমরা বুঝে গিয়েছি। মাস্ট এনশিওর অ্যাফোর্ডেবল অর্থাৎ কস্ট কমাইতে হবে। ওকে, তার মানে এই তথ্যটা নিশ্চিত কস্ট রিলেটেড গেছে, আমরা বুঝে ফেলেছি আমাদের কি কি হয়েছে। আচ্ছা, এরপরে কি করতে হবে? হিউম্যান ইন্টারাকশন। আচ্ছা, এআই টুলের কাজগুলো একটু দেখো। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্টের কখনোই বিকল্প হইতে পারে না এআই, তাই না? আমি যে আবেগ নিয়ে পড়াচ্ছি এটার বিকল্প এআই হতে পারে না। দ্যাট স্টুডেন্ট নিড টু সাকসিড। আচ্ছা, এডটেক কোম্পানিজগুলো শুড এইম টু ডেভেলপ এআই টুলস দ্যাট আগমেন্ট, আগমেন্ট মানে বৃদ্ধি করা, বৃদ্ধি করা, রাদার দ্যান রিপ্লেস, তার মানে রিপ্লেস না করে আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এটা এআই এর কাজ। দ্য রোল অফ টিচার্স, না এটা টিচার বাদ চলে গেল। তাহলে এআই এর কাজ হচ্ছে এইম টু, শুড এইম টু। দেখো শুডের পরে ভার্বের বেজ আছে, ঠিক আমরাও এখানে নিয়েছি কি দেখো, মাস্টের পরেও ভার্বের বেজ দিয়ে শুরু হয়েছে। তার মানে আমরা এই বক্সটা লিখতে পারি। এটা কি আলোচ্য বিষয়? এইম টু ডেভেলপ এআই টুলস দ্যাট আগমেন্ট। ঠিক আছে, তাহলে এইম টু কনসেপ্টটা বুঝো, আর ডেভেলপ ভার্বের বেস দিয়ে শুরু করো। ডেভেলপ এআই টুলস, 2 নাম্বার তথ্য লিখতেছি। ডেভেলপ এআই টুলস, বই লাগবে আসলে। এআই টুলসকে ডেভেলপ করো দ্যাট আগমেন্ট রাদার দ্যান রিপ্লেস। ভার্বটা নেওয়া যাচ্ছে, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, সাধারণত এমন হয় না। রাদার দ্যান রিপ্লেস, এটা সেকেন্ড ইনফরমেশন হলো 2। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যাও। প্রাইভেসি, প্রাইভেসি কনসার্ন আর সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই। এআই এর আমাকে বলতেছে তুমি ইথিক্যাল ভ্যালুজ উপায়ে এআই কিভাবে দায়িত্ব পালন করতে পারবে। প্রাইভেসি কনসার্ন খুব গুরুত্বপূর্ণ, যেটা এআই এর লিমিট আছে। এডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর দ্যাট, অবশ্যই এডটেক কোম্পানিকে এনশিওর করতে হবে সেন্সিটিভ পার্সোনাল ডেটা কালেক্টেড। সো আমরা এআই এনশিওর করবে সেন্সিটিভ পার্সোনাল ডাটা, লিখে ফেলো। এনশিওর সেন্সিটিভ পার্সোনাল ডেটা, ensure sensitive personal data। ওকে, 3 নাম্বার হয়ে গেল। আচ্ছা, 4-এ চলে আসো। এবার বলতেছে কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস হ্যাভ লিমিটেশন, কিছু লিমিটেশন আছে। আমাদের তো লিমিটেশন লিখতে বলে নাই। সাচ অ্যাজ ল্যাক ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি অ্যান্ড লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, এসব বলেনি। এডটেক কোম্পানির উচিত কি সেটা বলেছে। এইম টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশন, তার মানে আমাদের উচিত হচ্ছে এইম টু ইমপ্রুভ লিমিটেশন।
ক্যাপাবিলিটিস অর লিমিটেশন, যাই লেখো, দেখো ক্যাপাবিলিটিস অ্যান্ড লিমিটেশন। চারটা হয়েছে। 5 নম্বরে চলে আসো, ethical consideration. আচ্ছা, edtech companies should consider the ethical implication of AI technology in education and develop AI tools in a transparent, fair and responsible manner. অর্থাৎ তুমি এআই কে স্বচ্ছ থাকতে হবে, এখান থেকে তুমি নিতে পারো develop AI tools in a transparent, fair and responsible manner, এটা পাস করে দাও। ওকে, আরো একটা লাগবে দেখি, they must also ensure, এই যে বলে দিছে কি নিশ্চিত করতে হবে, ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডিংস উইথ দ্য লজ অ্যান্ড রেগুলেশন। অর্থাৎ 6 নম্বরে তুমি লিখবা এনশিওর কমপ্লায়েন্স লজ অ্যান্ড রেগুলেশন, যুক্তিযুক্ত আইন এবং ইয়েগুলো মেনে চলা। ঠিক আছে, 6 নাম্বার তাহলে লিখবা এনশিওর, পাঁচ তো পাচ্ছই, কমপ্লায়েন্সেস with the laws, এই যে এখান থেকে with the laws and regulation। ওকে, এই হচ্ছে 6টা ইনফরমেশন ছিল। সামারি, হাউ টু রাইট আ সামারি নিয়ে আমি একটু কথা বলবো। সামারিতে প্রথমে তোমাকে কি সেন্টেন্সেস লিখতে হয়, কি সেন্টেন্সেস, অর্থাৎ তুমি এটা সবচেয়ে সহজ ধাপ, একটু একটু করে পড়বা আর ওইটা নিয়ে লেখা শুরু করবা। ঠিক আছে, এবং ধারাবাহিকভাবে লিখবা, তাকে সমর্থন দেবা, সাপোর্টিং সেন্টেন্সেস, সাপোর্ট দিতে দিতে থাকবা, কপি করা যাবে না। ঠিক আছে, সাপোর্টিং সেন্টেন্সেস, ক্লিয়ার? কি সেন্টেন্সেস এবং সাপোর্টিং সেন্টেন্স। এবার যে কাজগুলো করবা ধারাবাহিকভাবে লিখতে হবে, ক্রোনোলজিক্যাল অর্ডার, ক্রোনোলজিক্যাল অর্ডার। ঠিক আছে, একদম ধারাবাহিকভাবে লিখবা, প্যারাফ্রেজ করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ ডু নট কপি ফ্রম দ্য প্যাসেজ, কপি ফ্রম দ্য প্যাসেজ অর পোয়েম। এবং ফাইনালি সামারি হতে হবে বি অবজেক্টিভ, অর্থাৎ বস্তুনিষ্ঠ হতে হবে, অর্থাৎ নিজের থেকে কোনো লাইন আবার প্যাসেজে নাই এমন কোনো মতামত দিবা না। ডু নট শো ইয়োর ওন অপিনিয়ন, নিজস্ব কোনো মতামত দেয়া যাবে না। ওকে, এটা হচ্ছে সামারি। দেখো কিভাবে আমি লিখি, আসলে তোমরা এটা নিজে নিজে ট্রাই করবা। শুরু থেকে আমি লেখার চেষ্টা করব, কি সেন্টেন্স দিয়ে লেখাটা সহজ হয়। দেখো, many children start bullying, অনেক বাচ্চারাই বুলিং শুরু করে আদার্স, অন্যকে, উইদাউট নলেজ অফ দ্য কনসিকুয়েন্সেস, এর কোনো জ্ঞান ছাড়াই, মানে এর পরিণতি কি হবে সেসব কিছুই জানি না। তাহলে আমরা লিখতে পারি many children bully others, অনেক চিলড্রেনই অন্যকে বুলি করে, উইদাউট নোয়িং কনসিকুয়েন্সেস, কোনো কনসিকুয়েন্স ছাড়াই, নট রিয়েলাইজিং দ্যাট আইদার অ্যাকশনস মে বি হার্টফুল, তার মানে এটা যে তাদের হার্টফুল হইতে পারে এসব রিয়েলাইজেশন ছাড়াই লিখে ফেলেছো। অ্যাজ দ্য অ্যাকশন অফেন লিভ দেম উইথ আ ফিলিং অফ অথরিটি ওভার আদার্স, তার মানে এই পর্যন্ত একটা কথাই আমরা লিখতে পারি, অনেক চিলড্রেন, ম্যানি চিলড্রেন বুলি আদার্স উইদাউট নোয়িং এনি কনসিকুয়েন্সেস অফ ইট। এটার যে ফলাফল কি ভয়াবহ হতে পারে এটা না জেনেই অনেক বাচ্চারাই অন্যান্যদেরকে কি করে, বুলি করা শুরু করে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড ম্যানি চিলড্রেন আছে, এরপরে তুমি এটা লিখবো, অন দ্য আদার হ্যান্ড আছে একটু চেঞ্জ করো, অন দ্য কন্ট্রারি, অনেক চিলড্রেনই সাফার ফ্রম কি, external trauma within their personal lives and tend to normalize crude behavior within themselves, এবং এটার সাথে মানিয়ে নেওয়ারও চেষ্টা করে, এবং তারা হতাশার মধ্যে থাকে, frustration on other children. Flipping the coin towards another perspective, many bullies have often been victims themselves, তার মানে যারা বুলিং করে আসলে তারা নিজেরাই কোনো না কোনো সময় এই বুলির শিকার হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্যারা সমান আসলে কি লিখতে পারি, ম্যানি চিলড্রেন বুলি আদার, অনেক চিলড্রেনরাই অন্যকে, আদারকে কি করে, বুলি করে, উইদাউট নোয়িং এনি কনসিকুয়েন্সেস অফ ইট। অ্যাকচুয়ালি দোজ হু বুলিড আদার্স, যারা অন্যকে বুলি করে তারাই কোনো না কোনো সময় কি ছিল, ভিকটিম ছিল। এই কথা লিখে আমরা শেষ করলাম।
এবার শুরু হয়েছে বুলিজ গো অন সাফার, তার মানে দেয়ার আর ম্যানি নেগেটিভ ইম্প্যাক্ট অফ বুলি, অনেক নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, সেই ইম্প্যাক্টগুলো কি কি হতে পারে সেটা লিখবা। রিলেশনশিপ উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ডিফিকাল্টি কপিং উইথ ভ্যারিং ওয়ার্ক এনভায়রনমেন্টস, অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, মোর প্রবলেমস মে অ্যারাইজ অ্যাজ দে ট্রানজিশন ইনটু অ্যাডাল্টহুড। তাহলে এই পর্যন্ত আমরা এখান থেকে আবার লেখাটা কি সাজাইতে পারবো না? দেয়ার আর ম্যানি নেগেটিভ ইম্প্যাক্ট অফ বুলিং, বুলিং এর অনেক নেতিবাচক, বাচ্চারা কি হতে পারে, বিভিন্ন ধরনের ভিকটিম অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের শিকার হইতে পারে। এক কথায় লিখে শেষ করে দেবা। The victim of bullying, on the other hand, grow up with serious mental health issues, including depression, anxiety, inferiority, complex eating disorder, loneliness এ ভোগে। Bullied children may also resort to becoming bullies themselves, keeping the cycle going. মানে এই জায়গাতে আমরা 4 লাইন হবে না এটা লিখতে গেলে, এর বেশি তথ্য তো তুমি লিখতেই পারবা না। এটা লিখে একটু আমাকে দেখাবা, হ্যাঁ, কমেন্টস করবা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ পূরণ রয়েছে, উইথ ক্লু উইদাউট ক্লু নিয়ে আমরা এখন কাজ করব। ঠিক আছে, খুব মনোযোগ দিবা যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিয়ে আমরা কাজ করে ফেলবো। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ। আচ্ছা, এবার আমরা দেখো ব্যাখ্যা করি। ইজ, এটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট বসবে। সাবজেক্ট মানে কি? নাউন। এনভায়রনমেন্টাল কি বলো? পলিউশন টোন হবে। ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ। ওকে, পলিউশন। ঠিক আছে, সব থেকে ফেসড বাই ম্যানকাইন্ড টুডে। উইথ দ্য ইনক্রিজিং ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কি বেড়ে যাচ্ছে? মোর প্রেশার ইজ বিং, পৃথিবীর জনসংখ্যা বেড়ে যাচ্ছে। ইনক্রিজিং আর্টিকেলের পরে নাউন বসেছে, পপুলেশন। আচ্ছা, ইজ বিং পুট অন ন্যাচারাল রিসোর্সেসের উপরে চাপ বাড়াচ্ছে। ভালো। ইট ইজ ড্যাশ, টু আছে, টু টেক। তাহলে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ নিতে হবে। কোন কোন অ্যাডজেক্টিভের পরে টু প্লাস ভার্ব বসে? নেসেসারি, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, ইম্পারেটিভ। এটি গুরুত্বপূর্ণ, এটি আবশ্যিক এমন অর্থে। সো এই শব্দগুলো নেই, কিন্তু আছে ক্রুশিয়াল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টু টেক অ্যাকশন বিফোর দ্য ড্যামেজ বিকামস, হ্যাঁ, ড্যামেজকে বিরুদ্ধে নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। পাবলিক, খেয়াল করো, পাবলিক, খেয়াল করো, এই যে ড্যাশ মাস্ট বি রেইজ, তাহলে এটা তো ভার পাচ্ছ। পাবলিক কি বাড়াতে হবে তোমরা জানো? পাবলিক সচেতনতা বাড়াতে হবে, অ্যাওয়ারনেস, জনসচেতনতা বাড়াতে হবে। রেইজ টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ। হিউম্যান অ্যাক্টিভিটিস আর কজিং সিভিয়ার, মানুষের কর্মকাণ্ডই এই মারাত্মক টু দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, এনভায়রনমেন্ট কি করার? এই যে বন নিধন, আবর্জনা, কেমিক্যালস ইউজ, এগুলোর মধ্যে দিয়েই পরিবেশের মারাত্মক ধ্বংস হচ্ছে, ডিস্ট্রাকশন। তাহলে আমরা কি কি শব্দ ব্যবহার করেছি? ডিস্ট্রাকশন, অ্যাওয়ারনেস, ক্রুশিয়াল, পলিউশন, পপুলেশন। ঠিক আছে, 5টা ব্যবহার করে ফেলেছি। উই মাস্ট ওয়ার্ক, আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। টু এর পরে ভার্বের বেস ফর্ম, আওয়ার নেগেটিভ ইম্প্যাক্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সের উপরে কি? ন্যাচারাল রিসোর্সের। খেয়াল করি আমরা কনসেপ্টগুলো নিয়ে, আমরা দেখো ভালোভাবে দেখো। উই বাক্যের সাবজেক্ট, মাস্ট ওয়ার্ক, আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। টু এর পরে ভার্বের বেস ফর্ম, কি জন্য কাজ করতে হবে? নেগেটিভ ইম্প্যাক্ট অ্যান্ড ন্যাচারাল ইউজেস রিসোর্সেস গুলোর উই মাস্ট ওয়ার্ক টু রিডিউস, কমাতে হবে। আওয়ার নেগেটিভ ইম্প্যাক্ট, নেতিবাচক প্রভাব কমাতে হবে। অ্যান্ড ইউজ, এবং ব্যবহার করতে হবে ভার্ব। ন্যাচারাল কি ব্যবহার করবা? নাউন ফ্রেজ, অর্থাৎ অবজেক্ট, এখানে বসে যাবে অ্যাডভার্ব। ন্যাচারাল রিসোর্সেস ব্যবহার করবা, হাউ, কিভাবে ব্যবহার করবা? ওয়াইজলি ব্যবহার করবা। ইট ইজ এসেনশিয়াল টু, দেখছো এই যে এসেনশিয়াল টু, হ্যাঁ, যেটা একটু আগে আমরা বসাইছিলাম ক্রুশিয়াল টু, এগুলো সাবজাংটিভ বলে। ইট ইজ এসেনশিয়াল টু মেইনটেইন, এখন কি মেইনটেইন করা খুবই জরুরি? ইন আওয়ার ইকোসিস্টেমের ভারসাম্য। মেইনটেইন ব্যালেন্স, নাউন, কি মেইনটেইন করবা? ব্যালেন্স। ইন আওয়ার ইকোসিস্টেম টু এনশিওর সার্ভাইভাল অফ ফর অল স্পেসেস, সকল প্রজাতির নিশ্চিত মানে টিকে থাকাকে নিশ্চিত করার জন্য। লজ অ্যান্ড কি? আইন এবং কি করবা? আইন এবং, ঠিক আছে, আচ্ছা পাচ্ছি।
কোন মেজার্স তোমাকে নিতে হবে, কোন মেজার্স নিতে হবে? মেজার্স হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। সুরক্ষিত পদক্ষেপ, প্রটেক্টিভ, protective measures should be taken to protect the planet. Everyone has a role to play in. So আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো কি পাচ্ছি আমরা, ইন হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি করে নাউন করে দিবা। দ্য এনভায়রনমেন্ট ফর দ্য ফিউচার জেনারেশনের জন্য রক্ষা করতে হবে, এখানেও প্রোটেক্টিভ থেকে হয়ে যাচ্ছে প্রোটেক্টিং, প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। দেখো খেয়াল করো, এবার আমরা দেখি ম্যান হ্যাজ অ্যান ড্যাশ থার্স্ট ফর নলেজ, জ্ঞানের প্রতি মানুষের কেমন আকাঙ্ক্ষা, অদম্য, যা দমন করা যায় না। দমন করলে হবে ডমিনেট, এটা ভার্ব, কিন্তু অদম্য, থার্স্ট হচ্ছে নাউন, নাউনকে অ্যাডজেক্টিভ করতে হবে। কিন্তু অ্যান দেখো আর্টিকেল, এখানে এমন অ্যাডজেক্টিভ হবে যেন ভাওয়েল দিয়ে শুরু হবে। ম্যান হ্যাজ অ্যান ড্যাশ থার্স্ট ফর নলেজ, জ্ঞানের প্রতি রয়েছে মানুষের অদম্য আকাঙ্ক্ষা। ইনডমিটেবল, অদম্য আকাঙ্ক্ষা। হি ইজ নেভার, তার কখনোই, মানে সে কখনোই ড্যাশ উইথ হোয়াট হি হ্যাজ সিন অ্যান্ড নোন, সে যা দেখেছে এবং যা জেনেছে তা নিয়ে সে কখনোই সন্তুষ্ট না। হি ইজ নেভার, নেভার হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, নেভার স্যাটিসফাইড, ভার্বের থার্ড ফর্ম করে অ্যাডজেক্টিভ করে দেওয়া হলো। কখনোই সে তার যা কিছু আছে, যা দেখেছে, যা জেনেছে তা নিয়ে সন্তুষ্ট না। হি ওয়ান্টস টু সি অ্যান্ড নো মোর অ্যান্ড মোর, সে আরো জানতে এবং দেখতে চায়। এই দিস বলতে কাকে বোঝাচ্ছে? আগের লাইনে উত্তর থাকবে। এই যে তার যে আরো জানা, আরো দেখা, আরো জানা এবং আরো দেখার কি আগ্রহ, দিস ডিজায়ার, কিন্তু ফর আছে, ফর টু আছে, ফর থাকলে ডিজায়ার দিতাম। দিস কিউরিওসিটি, এই আগ্রহই। নো মোর অ্যান্ড কাপলড উইথ হিজ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন করব। ইনডমিটেবল স্পিরিট, এই অদম্য চেতনা অফ অ্যাডভেঞ্চার হ্যাজ ইন্সপায়ার্ড হিম টু ক্যারি, তাকে বহন করে নিয়ে যায়, ক্যারি আউট করে ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেনচুয়ালি রেজাল্টেড, এবং কি করতেছে, রেজাল্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইপোস মেকিং ডিসকভারিজ, এক অনবদ্য আবিষ্কারের দিকে, এবং কি ডিসকভারি অ্যান্ড ইনভেনশনস, and led him in his long tireless, দীর্ঘ বলেছে অনবদ্য জার্নি, ওই জার্নির দিকে নিয়ে যাচ্ছে। গল্প রিলেট করলে সহজ হয়ে যাবে। ফ্রম দ্য হেল্পলেস পজিশন অফ এ কেভম্যান, গুহাবাসী মানুষের, খেয়াল করো, সেই অদম্য থেকে কেভম্যান, দেখো কোথা থেকে নিয়ে যাচ্ছে, দ্য হেল্পলেস পজিশন অফ এ কেভম্যান, সেখান থেকে, ওই যে এখানে শুরু হয়েছে ফ্রম, ফ্রম থেকে, কোথা থেকে, from or to the present position of power and progress in the field of science and technology, man has achieved progress. What was, যা কি ছিল, যা এক সময়, দেখো এটি বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে গেল, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্ব, যা এক সময় once inconceivable, আজকে সেটা কনসিভেবল হয়েছে, সেটার কথা বলেছে। সো আমরা তো এগুলো পড়ে ফেলেছি। সো ভালোভাবে আসলে দেখবা কিভাবে প্রশ্ন সলভ করা হলো, কিভাবে প্যাসেজের আলোচনা করা হলো। প্যাসেজের মধ্যে একটা প্রশ্ন লিখি নাই, কারণ প্যাসেজের মধ্যে ওই প্রশ্নটা ছিল না, তাহলে দেখানো হতো যে কিভাবে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, প্রত্যেকটা কনসেপ্ট, থিম, রাইটিং নিয়ে রিয়ারেন্স কিভাবে হবে, এটা কোন ধরনের রিয়ারেন্স, কিভাবে ধরতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সো আগামী ক্লাসে আবার দেখা হবে, তত সময় পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।